আজকের গল্প শুনছেন ৫টা ২২। লিখেছেন সৌরদীপ রক্ষিত। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল। স্টেশনে ট্রেন থামতেই ভিড় উপচে পড়ল প্ল্যাটফর্মে। এই সময়টায় এরকমই ভিড় হয়। ৫টা ২২ বাজছে। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল মাধবী। প্রায় ১০ বছর পর সে এখানে এসেছে। সৌম্যর সাথে সে দিল্লিতে থাকতো। সৌম্যর ট্রান্সফার দিল্লি থেকে কলকাতা হওয়ায় স্ত্রী মাধবী ও ছেলে অনির্বাণকে নিয়ে মনিরামপুরে শ্বশুরবাড়ি এসেছে ৩ দিনের ছুটি নিয়ে। দাঁড়াও তো বলেই রাস্তা দিয়ে একটু এগিয়ে একটা মিষ্টির দোকানে ঢুকে পড়ল মাধবী। কতদিন পর বাড়ি যাচ্ছি, খালি হাতে গেলে হয় বলো? এই বলে মাধবী ২০টা গরম রসগোল্লার অর্ডার দিয়ে দিল। এই যে দিদিমণি, ২০টা রসগোল্লা আপনার হলো ২০০ টাকা। বেশ চেনা চেনা লাগলো গলাটা মাধবীর। ভালোভাবে লক্ষ্য করতেই তার বুঝতে বাকি থাকলো না যে ছেলেটা আকাশ। কিন্তু একই চেহারা ওই জোর, গায়ের রং কালো হয়ে গেছে, মাথায় আগের মতন চুল নেই, চোখের নিচে কালি পড়ে গেছে, আর অনেক রোগা লাগছে ওকে। মাধবীর মনে হলো আকাশকে যেন ১০ বছর পর নয়, ৫০ বছর পর দেখছে। আগের আকাশের সাথে এই আকাশের চেহারার আকাশ পাতাল তফাৎ। নিজেকে আর সামলাতে পারছে না মাধবী, সব টলতে শুরু করছে যেন। হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা সৌম্যর গায়ে হেলে পড়ল সে। এক লাফে ঘুম থেকে উঠে খাটে বসে পড়ল মাধবী। গায়ে মাথায় ঘাম। দুঃস্বপ্ন দেখেছি বোধ হয়, তাই হবে। নিজেকে সামলে নিয়ে খাট থেকে নেমে জানালার সামনে গিয়ে দাঁড়ালো মাধবী। বেশ ঠান্ডা হাওয়া বইছে আজ। সেই হাওয়ার স্রোতে মুগ্ধ হয়েই বোধহয় গাছে বসে থাকা পাখিগুলো গান জুড়েছে। বেশ ফুরফুরে ওয়েদার আজ। কালী পুজোর ১ সপ্তাহে ছুটির পর আজ আবার স্কুল হচ্ছে মাধবীর। ক্লাস 12-এর এই 18 বছরের মেয়েটি পড়াশোনায় দারুণ ভালো। ক্লাস 1-এর পর থেকে এমন একবারও হয়নি যে সে ১ থেকে 3-এর মধ্যে থাকেনি। তাকে দেখতেও তেমনই সুন্দর। তবে সংসারের অনটনের কারণে এবং খানিকটা নিজের ইচ্ছেতেই টিউশনি করে সে। 3টে ছেলেকে পড়ায় মাধবী। মাস গেলে ১৮০০ টাকা আয় হয় তাতে। এই টাকাতেই মাধবী তার নিজের খরচ, সংসারে টুকটাক খরচ চালিয়ে নেয়। স্কুল বাড়ির কাছেই, ফলে গাড়ি ভাড়া করে যেতে হয় না, হেঁটেই যাওয়া যায়। রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় পিছন থেকে কে যেন মাধবী বলে ডাকলো। পিছন ফিরে তাকাতেই একটা ছেলেকে দেখতে পেল মাধবী। বেশ সুদর্শন চেহারা ওর, ফর্সা গায়ের রং, মাথায় সুন্দর করে আঁচড়ানো চুল, একগাল দাড়ি, পরনে একটা জিন্স আর সবুজ রঙের জামা, কাঁধে একটা ব্যাগ। হ্যাঁ বলো, কে তুমি? বলল মাধবী। আমি আকাশ, বলল সেই ব্যক্তি। হ্যাঁ বলো, তোমায় আমি চিনি? সরি, মনে পড়ছে না তো, কোথাও দেখেছি বলে। না না, আসলে তোমার সাথে আমার আজই প্রথম কথা হচ্ছে। মানে তোমার দেরি হয়ে যাচ্ছে না তো? মাধবীর সময় সচেতন, হাতে সময় নিয়ে বেরিয়েছে সে, তাই বলল, না না বলো কি হয়েছে। মানে তোমায় একটা জিনিস দেওয়ার ছিল আর কি। কি জিনিস? মানে একটা বলেই ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে সামনে চেনটা খুলে একটা লাল রঙের খাম আর 2টো ডেয়ারি মিল্ক বের করে মাধবীর হাতে দিয়ে বলল, মাধবী, আমার তোমায় ভালো লাগে। তোমায় আমি এই কালী পুজোয় প্রথমবার দেখেই তোমার প্রেমে পড়ে যাই। ডোন্ট গেট মি রং, বাট আমি তোমায় ভালোবাসি। প্লিজ এই চিঠিটা পড়ে আমায় উত্তর জানিও তোমার, প্লিজ। খানিকটা জোর করে মাধবীর হাতে ওই চিঠিটা, চকলেটগুলো ধরিয়ে দিল আকাশ।
মাধবী ওকে কী বলবে বুঝতে পারছিল না। এর আগেও অনেকেই প্রপোজ করেছে তাকে, কেউ গোলাপ দিয়ে, কেউ একরকম চিঠি দিয়ে, কেউ কেউ আবার আংটিও দিতে চেয়েছিল। তবে এদের সবাইকেই মাধবী প্রত্যাখ্যান করেছে। তবে এইবার একটু নার্ভাস লাগছে কেন তার? কিছু না বলেই আবার স্কুলের দিকে হাঁটতে লাগলো মাধবী। কেউ পিছন থেকে ডাকলেও না আর। স্কুল থেকে বাড়ি ফিরে খাটে বসে আকাশের দেওয়া চিঠিটা খুলে দেখল মাধবী। বেশ সুন্দর গোটা গোটা অক্ষর লেখা চিঠিটা ছিল, প্রিয়, তোমায় আমি প্রথম কালী পুজোর মণ্ডপে দেখি। তখন থেকেই আমার তোমায় ভালো লাগে। তোমার সাথে আমি একটা সম্পর্ক তৈরি করতে চাই। কথা দিচ্ছি তোমার কোনো অসুবিধে হতে দেব না আমি। তোমার অনেক খেয়াল রাখবো, তোমায় আগলে রাখবো, যতনে রাখবো। তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি আকাশ। মাধবী কোনো মতে রিলেশনশিপে যেতে চায় না, কারণ ছোটোবেলাতেই বিয়ের পাত্র ঠিক হয়ে গেছে তার জন্য। তার বাবার বাল্যবন্ধু শঙ্কর কাকার ছেলের সাথে তার বিয়ে ঠিক করা আছে। মাধবী ক্লাস 12 পাস করলেই তার বিয়ে দিয়ে দেবে বাড়ি থেকে। ফাইনাল পরীক্ষার আর 2 মাস বাকি। নিজের মনে একেও রিজেক্ট করে দেব, করতেই হবে, কোনো উপায় নেই আর বলে স্নান করতে চলে গেল মাধবী। পরের দিন স্কুল গেল না, হয়তো আকাশকে উত্তরে কি বলবে সেই ভয়েই। তবে তার পরের দিন স্কুলে যাবার সময় মাধবী দেখতে পায় আকাশ ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে যেখানে আগের বার দেখা হয়েছিল। মাধবীকে দেখতে পেয়ে আকাশ মাধবীর দিকে এগিয়ে এসে বলে, কাল এলেন না? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, মানে না, কাল একটু খারাপ ছিল শরীরটা, তাই আসিনি আর, বলল মাধবী। এখন কেমন আছো? ভালোই। আচ্ছা চলো, এগোতে এগোতে কথা বলা যাক। তোমার দেরিও হবে না, আবার কথাও হবে। হাঁটতে হাঁটতে আকাশ জিজ্ঞাসা করলো, তুমি ক্লাস 12 পড়ো তো? উত্তরে মাধবী বলল, হ্যাঁ ক্লাস 12 আর্টস। তুমি কি করে জানলে? তোমার ক্লাসমেট রিয়া আমার আত্মীয় হয়, ওর সাথে আমি বেশ ফ্রাঙ্ক, ওর থেকেই জেনেছি। ও আচ্ছা, তুমি কি করো? আমিও ক্লাস 12 পড়ি, তবে কমার্স বিভাগে। তুমি কল্যাণীতে পড়ো তো? হ্যাঁ, তুমি? আমি শরৎচন্দ্র। স্কুলে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে বলে এই সপ্তাহটা ছুটি দিয়েছে আমাদের। খানিকক্ষণ দুজনে একটু চুপ থাকার পর আকাশ বলে, আচ্ছা তোমার নম্বরটা পাওয়া যাবে? আমার নম্বর? না, মানে আমি কাউকে আমার নম্বর দিই না। রিয়েলি সরি। না না, সরির কি আছে, ঠিকই তো। অচেনা কাউকে কেন কেউ নিজের নম্বর দেবে? আচ্ছা, আমার চিঠিটা পড়েছিলে? এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিল মাধবী। মাধবী একটু চুপ থেকে বলল, না অ্যাকচুয়ালি আমি একদম টাইম পাইনি, অনেক সিলেবাস বাকি। যাই হোক, এখন স্কুল এসে গেছে, তুমি আর এসো না, লোকে অন্য কিছু ভাববে। টাটা। এরপর প্রায় স্কুলে যাবার সময় দেখা হয় মাধবীর আকাশের সাথে। ওরা ভালো বন্ধু হয়ে উঠেছে, কিন্তু হঠাৎ আকাশের আর পাত্তা নেই। স্কুল যাবার সময় যা দেখা সাক্ষাৎ হতো তাদের, কিন্তু হঠাৎ কী হলো আকাশের? 2 দিন হয়ে গেল দেখা করেনি ও। কোনো বিপদ টিপদ এইসব ভাবছি মাধবী, তখনই হঠাৎ করে ওর ফোনটা বেজে ওঠে। ফেসবুক মেসেঞ্জারে কল। কে? ফোনটা হাতে নিতেই মাধবী দেখে আকাশ কল করেছে ফেসবুক থেকে। ফোনটা তুলে হ্যালো বলতেই আকাশ এক নিঃশ্বাসে বলে গেল, হ্যালো মাধবী, সরি তোমার সাথে দেখা করতে পারছি না কদিন। আরে আসলে আমার স্কুল খুলে গেছে, আর স্কুলে এখন রোজ যেতে হবে অ্যাটেন্ডেন্সের জন্য, না হলে পরীক্ষায় বসতে দেবে না। আর তোমার সাথে যোগাযোগ করার কোনো রাস্তাও ছিল না, তাই ফেসবুকে তোমার প্রোফাইল খুঁজে বের করলাম। বিজি? ডিস্টার্ব করলাম? আরে না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর দেখা সাক্ষাৎ চলে যাচ্ছে নাকি? আবার দেখা হবে পরে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তুমি। হ্যাঁ, তবে তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটা কি পেতে পারি এবার? আমি ফেসবুকে সেরকম ইউজ করি না, তাই আর কি। আচ্ছা, লেখো 9832037574।
থ্যাংক ইউ। ওয়েলকাম। রাখছি, হ্যাঁ, কাজ আছে। টাটা। টাটা। বেশ ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে আকাশ আর মাধবী। দুজন দুজনের ব্যাপারে কত কিছু জেনেছে। আকাশ জেনেছে মাধবী ছোট থেকেই পড়াশোনায় ভালো, ওর প্রিয় রং লাল, প্রিয় খাবার মাংস ভাত ইত্যাদি। তেমনি মাধবী জানতে পেরেছে যে আকাশের ওর বাড়ির লোকেদের সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসে। আকাশের বাবার একটা মিষ্টির দোকান আছে, সেটা আর একটা শাখা আকাশ ক্লাস 12-এর পর খুলবে ওর বাবার সাথে। আকাশ ক্লাসে র্যাঙ্ক করে না ঠিকই, কিন্তু ও যদি কোনো কাজ করবে বলে ঠিক করে তাহলে সেটাও করেই ছাড়ে। আকাশ আর মাধবীর পছন্দ অপছন্দ প্রায় এক, মিউজিক টেস্টও সেমই বলতে গেলে। তাই ওদের মধ্যে বনিবনাটাও বেশ ভালো, দুজন দুজনকে খুব ভালো বুঝতে পারে। একদিন রবিবার মাধবী স্নান করে বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে দেখে আকাশের মিসড কল। রিং ব্যাক করতে যাবে এমন সময় আকাশ নিজেই আবার ফোন করছে। হ্যালো, বলল মাধবী। হ্যালো মাধবী, বলল আকাশ। হ্যাঁ বলো। বলছি, আজ তোমার বিকেলে কিছু থাকে না, দেখা করবে? কখন? কোথায় দেখা করব? কেন? না, মানে এমনি, অনেক দিন দেখা হয়নি তো, তাই দেখা করবে। ওই ধরো সন্ধে নাগাদ 6টা। কিন্তু কোথায়? আসো না, ভেবে নেব রাস্তায়। আচ্ছা দেখছি। দেখছি না, আসতেই হবে। দেখছি। এই বলে ফোনটা রেখে দিল মাধবী আর বাড়িতে বলে দিল যে সন্ধেবেলা রঞ্জনার বাড়ি যাবে। মোবাইলে অ্যালার্ম বেজে উঠল। 5:22 বাজছে। দূরের স্টেশনে ট্রেন ছাড়ার হুইসেল শোনা গেল। মাধবী বিছানা ছেড়ে উঠে মুখ টুক ধুয়ে নিয়ে জামা কাপড় পরতে লাগলো। ঠিক 6:45 মাধবী বাড়ি থেকে বেরিয়ে সেই জায়গায় গিয়ে হাজির হলো যেখানে আকাশের সাথে প্রথম দেখা হয়েছিল। আকাশ এখনও আসেনি। একটা ফোন করবে কি মাধবী? না থাক, চলে আসবে ঠিক, একটু অপেক্ষা করি বলে রাস্তার পাশে একটা বটগাছের তলায় পাতা একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল মাধবী। মিনিট 2-3 পরেই আকাশ এসে হাজির হলো। এসেই দেরি করার জন্য ক্ষমা চাইল। তারপর দুজনেই হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ঠিক হলো গঙ্গার ঘাটে গিয়ে বসা হবে। প্রায় 5-6 মিনিট হাঁটার পরই ওরা পৌঁছে গেল রামমোহন ঘাটে। এই ঘাটে ভিড় বেশি থাকে না, কেউ আসে না এই দিকে খুব একটা। আর আজ কোনো কারণে ঘাটটা একদমই নির্জন। ওরা ঘাটের সিঁড়িতে গিয়ে বসলো। বাড়িতে সব ঠিক আছে তো মাধবী? জিজ্ঞেস করলো আকাশ। হ্যাঁ, তোমার? মাধবীর তরফ থেকে উত্তর এলো। হ্যাঁ, আমার বাড়িতেও সবাই ঠিক আছে। টেনশন হচ্ছে তোমার? কিসের টেনশন, পরীক্ষার? হ্যাঁ। আর এই টেনশন কিসের? ভালো করে পড়লেই ভালো মার্কস পাওয়া যায়। আর তুমি তো পড়াশোনায় বেশ ভালো, র্যাঙ্ক করো, তোমার চাপ কিসের? না, একটু তো লাগবেই। আর বেশি দিন নেই। র্যাঙ্ক না করলে বাড়িতে মুখ দেখাতে পারবো না। সবাই ছিছি করবে। সবাই বলবে যে মেয়েটা এত ভালো পড়াশোনায় ছিল, সে এইভাবে ধেরিয়েছে। আর স্কুলে আমার একটা ইমেজ আছে, সেটাও নষ্ট হয়ে গেলে স্কুলে শেষ বছর একটা ইমেজ রেখে যেতেই হবে। সবাই মানে কারা? সবাই মানে সবাই, পাড়ার লোক, আত্মীয় স্বজন, সবাই। আরে কে তোমায় কি বলবে সেই নিয়ে তুমি ভাবলে তো কিছুই করতে পারবে না। এর থেকে তোমার যা ভালো লাগে তাই করো, তোমায় কেউ আটকাবে না। তুমি একটা পাখির মতন খোলা আকাশে নির্দ্বিধায় উড়ে যাও, তোমায় কেউ কিছু বলবে না। আর যারা বলবে তারা জীবনেও তোমার মতন উঠতে পারবে না। তারা উঠতে পারবে না বলেই তোমায় ডিমোটিভেট করে তোমায় উঠতে দেবে না, বুঝলে? বেশ খানিকক্ষণ সবাই চুপ হয়ে গেল। তারপর আকাশ বলে উঠল, তুমি একা নও, আমি তোমার সাথে সবসময় আছি। তুমি যখনই উঠতে যাবে আমি তোমায় সবসময় সাহায্য করব, যাতে তুমি আরও বেশি দূর পর্যন্ত উঠতে পারো। আই ওয়ান্ট টু সি ইউ সাকসেস ইন লাইফ। মাধবী এবার আকাশের দিকে তাকালো। আকাশ মাধবীর দিকে তাকিয়ে দুজনের চোখ একে অপরের চোখে আটকে গেছে। আকাশ
ওর হাতটা মাধবীর গালে হাত রেখে বলল, আমি আছি সবসময় তোমার পাশে। আকাশ এবার মাধবীর দিকে এগোলো। চোখ বুজে এলো দুজনেরই। ঘাট থেকে বেরিয়ে এসে আকাশ মাধবীকে একটা ফুলের দোকানে নিয়ে গেল। দাদা, একটা গোলাপ কত, দিন তো একটা। দোকান ছেড়ে একটু এগিয়ে হঠাৎ রাস্তাতেই হাঁটু ঘেরে বসে প্রপোজ করলো আকাশ। মাধবী বেশ অপ্রস্তুতে পড়ে গেল তখন। মাধবী বলল, দেখো আকাশ, আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তোমায় অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না, হয় না এটা। আকাশ এবার উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেন হয় না কেন? মাধবী বলল, সে অনেক কথা, এখন তুমি বাড়ি যাও, আমারও দেরি হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে মাধবী দেখে বাড়িতে তুলকালাম কাণ্ড হয়েছে। মাধবী যে রঞ্জনার বাড়ি যায়নি আর তার বদলে একটা ছেলের সাথে দেখা করতে গিয়েছে, সেটা একজন চেনা পরিচিত এসে বাড়িতে বলে দিয়ে গেছে। আর এমনকি এটাও বলেছে যে মাধবী নষ্ট হয়ে যাচ্ছে, ওকে সংযত রাখা দরকার। আকাশের ব্যাপারে সব কিছু জেনে গেল মাধবীর বাড়িতে। এরপর মাধবীর বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিল ওর বাড়ি থেকে। এমনকি পড়াশোনাও বন্ধ করে দিয়েছে মাধবীর। টিউশনগুলো বন্ধ হয়ে গেল। ওর থেকে ওর ফোনটাও কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনার কিছুদিন পর থেকেই মাধবীর বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। শাড়ি, গয়না, তত্ত্ব ইত্যাদি সব কেনাকাটি শুরু হলো। বিয়ের দিনও ঠিক হয়ে গেল। আগামী 18ই ফেব্রুয়ারি কার্ড ছাপানো হলো। মাধবী ওয়েডস সৌম্য। আত্মীয় স্বজনের নিমন্ত্রণ পর্ব শেষ হলো। এর মধ্যে আকাশের সাথে কোনো যোগাযোগ হয়নি মাধবীর। হবেই বা কী করে? মাধবীর ফোন নিয়ে নেওয়া হয়েছে আর একা বেরোতেও দেওয়া হয় না ওকে কোথাও। বিয়ের ঠিক 1 সপ্তাহ বাকি। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা রিয়া এসেছে মাধবীর সাথে দেখা করতে। মাধবীর ঘরে গিয়ে বসলো ওরা দুজনে। রিয়া বলল, এই মাধবী শোন, তুই একবার একটু ম্যানেজ করে বেরোতে পারবি এখন? খুব দরকার, আর্জেন্ট। দেখ না রে, এখন ইম্পসিবল, আমায় বেরোতেই দেয় না। আমার ফোনটা নিয়ে নিয়েছে ওরা। আমি আমার কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারি না আর। হবে না রে, সরি। কাঁপা ভারী গলায় উত্তর দিল মাধবী। আরে তোর জন্যই বলছি, আমায় আকাশ বলেছে তোকে নিয়ে যেতে, একবার চল প্লিজ। না রে, সম্ভব নয়। তবে আকাশকে বলেই মাধবী একটা কাগজ আর পেন বের করে কি একটা লিখতে লাগলো। আকাশ, জানি তোমার পক্ষে এটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু তোমায় এটা মেনে নিতেই হবে। তুমি আমার সবথেকে ভালো বন্ধু ছিলে। তোমার সাথে কাটানোর সময়গুলো কোনো দিনও ভুলে যাব না। তুমিও একটা নতুন জীবন শুরু করো। ইতি, মাধবী। চিঠিটা লিখে রিয়ার হাতে দিয়ে মাধবী বলল, এই চিঠিটা আকাশকে দিয়ে দিস আর বলিস আমি ভালো আছি। রিয়া চলে যাবার পর ঘরে এসে হাও হাও করে কেঁদেছে মাধবী। এই কদিনে সে বেশ বুঝতে পেরেছে যে সত্যি করেই আকাশের প্রতি একটা অনুভূতি জন্মেছিল ওর মধ্যে। কীরকম অনুভূতি তা বলে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু হাজার চেষ্টা করলেও এখন আর কিছুই করা যাবে না। আকাশের সাথে শেষ দেখাটাও আর হলো না মাধবীর। চোখ মেলতেই মাধবী বুঝতে পারি বিছানায় শুয়ে আছে সে। বিছানার পাশে বসে ঘুমোচ্ছে সৌম্য। কিছু ঠিক করে মনে পড়ছে না মাধবীর। খুব ক্লান্ত লাগছে, মাথাটাও ধরে আছে, শরীরটা কীরকম ভারী হয়ে আছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করতে লাগলো সে। সৌম্যর ঘুমটাও হঠাৎ ভেঙে যায় এবার। মাধবী কীরকম অবস্থায় দেখতে পেয়ে ওকে আবার শুইয়ে দেয় আর বলে, শুয়ে রেস্ট নাও, এখন তোমার শরীরটা ভালো নেই না, চুপ করে শুয়ে রেস্ট নাও। কোনো কিছু দরকার হলে আমায় বলো, আমি দিচ্ছি। আমি আছি তো তোমার সাথে সব সময়, নাকি? কি হয়েছিল আমার? জিজ্ঞেস করলো মাধবী। ও কিছু না, এতটা জার্নি করে এসেছো বলে একটু মাথা ঘুরে গিয়েছিল, এই যা। কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি? আরে বেশিক্ষণ না গো, এই তো 10-15 মিনিট। তুমি চিন্তা করো না তো, কিছু হয়নি তোমার। একটু রেস্ট নাও তো তুমি, একটু পরেই চাঙ্গা হয়ে যাবে দেখবে।
বাড়ি ফেরার দিন মাধবী সেই মিষ্টির দোকানটা আবার খেয়াল করলো। ওপারে হোর্ডিংয়ে লেখা ছিল মাধবী মিষ্টান্ন ভাণ্ডার। তার নিচে ছোট্ট করে একটা নাম লেখা আকাশ, আর ভিতরে সেই ছেলেটা। গল্পটি এখানেই সমাপ্ত হলো। আজ আপনারা শুনলেন বাংলা গল্প 5টা 22। আজ আসি তাহলে, নমস্কার।